আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি, দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রওজা জাবিদ ঐশী। পর্যটন খাতে দুই দেশের সহযোগিতাকে আরও গভীর করতে সম্প্রতি অনুষ্ঠিত হল চীন বাংলাদেশ পর্যটন প্রচার সম্মেলন। আয়োজনটি পর্যটনের পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী চীন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যেমন সুদীর্ঘ ইতিহাস আছে, সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ ও চীন। দুই দেশেরই আছে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ, তবে চীন তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে পর্যটন ক্ষেত্রে রাজত্ব করছে। পর্যটন বান্ধব শহর ও গ্রাম গড়ে তুলতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে চীন সরকার। সম্প্রতি ঢাকায় দুই দেশের পর্যটন সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে চীন বাংলাদেশ পর্যটন প্রচার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে পর্যটন খাতে বাংলাদেশের বিশাল সুযোগ অন্বেষণ করার জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান বক্তারা। এ সময় তারা অভ্যন্তরীণ এবং বহির্মুখী পর্যটন উভয় ক্ষেত্রে ব্যবসায়িক বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন। আমাদের পর্যটন সেক্টরটা অনেক এগিয়ে যাচ্ছে। আমরা আগামী 10 বছর বা 15 বছরে আমাদের যে ভিশন আছে সেটা বাস্তবায়ন করতে গেলে আমরা অবশ্যই চায়নার সহযোগিতা পেতে পারি, এবং আজকে সেই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি যে চায়নার ইনভেস্টর্স যারা আছেন, বিজনেসম্যান যারা আছেন, তারা বাংলাদেশের এই অপরচুনিটিটা যাতে তারা গ্রহণ করেন, এবং সেই মর্মে আমরা বিজনেসম্যানদেরকে দাওয়াতও দিয়েছি। চীন ও বাংলাদেশের পর্যটন বৃদ্ধির জন্য আমি চাই বাংলাদেশের আরও বেশি মানুষ আসুক এবং চীন দেখুক, বিশেষ করে ইউননান। ঢাকা থেকে কুনমিং মাত্র 2 ঘন্টার ফ্লাইট, প্রতিদিন এর ফ্লাইট আছে। অনেক চীনা নাগরিকও বাংলাদেশে আসতে চায়। এটি একটি সুন্দর দেশ, বিশেষ করে আপনাদের সংস্কৃতি। যদি বাংলাদেশিরা চীনে আসে, আমরা আমাদের এজেন্সির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করব। ট্যুরিজম খাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে বলে জানান পর্যটন মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য ছিল যেন চায়না বাংলাদেশের ট্যুরিজম সেক্টরে আমরা যৌথভাবে কিছু কাজ করতে পারি। অনেক ক্ষেত্রেই চায়নার সাথে বাংলাদেশের সাদৃশ্য আছে। ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান প্রণীত হচ্ছে। আমরা বিদেশি ইনভেস্টর চাচ্ছি। তো চায়না আমাদের ট্রাস্টেড ফ্রেন্ড এবং ডেভেলপমেন্ট পার্টনার। তো আমরা আশা করছি চায়না থেকে আমরা এ ধরনের পজিটিভ সাড়া পাবো। চাইনিজ এমবেসির সাথে আমরা কাজ করছি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং চাইনিজ এমবেসি অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করছি। প্রথমত আমরা দুই দেশের মধ্যে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম করার জন্য কাজ করছি। দুই দেশের মধ্যে 50 বছরের কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং বলেন, অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য সাংস্কৃতিক আদান প্রদান এবং জনগণের মধ্যে সংযোগ সম্প্রসারণ অত্যাবশ্যক। আমি দেখছি সংস্কৃতি পর্যটন চীন ও বাংলাদেশের একটি বড় ক্ষেত্র। তাই আমাদের শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। আমরা আশা করি এই ইভেন্টগুলোর মাধ্যমে আমাদের সংস্কৃতি ও পর্যটনকে আরও পরিচয় করিয়ে দিতে পারব। বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলো চীনে যাবে এবং আমরা একটি সুন্দর পর্যটন সড়ক তৈরি করতে পারব। আমি মনে করি একে অপরকে আরও গভীরভাবে জানা আমাদের দুদেশের সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঢাকাস্থ চীনা দূতাবাস, জাতীয় জাদুঘর এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। রওজা জাবিদ ঐশী, সিএমজি বাংলা, ঢাকা। এবছর রেকর্ড পরিমাণ যাত্রী দেখেছে চীনের রেলওয়ে বিভাগ।
শেষ 11 মাসে অন্তত 400 কোটি মানুষ রেলওয়ে ব্যবহার করে ভ্রমণ করেছেন। চীনের পর্যটনের প্রতি দেশের ভেতরে ও বাইরের মানুষদের আগ্রহ কতটা বেশি তার প্রমাণ মেলে এরই পরিসংখ্যানে। ফলে চীনের রেলওয়ে বিভাগের প্রতি আরও মনোযোগী হয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি। নেওয়া হয়েছে বেশ কিছু নতুন পদক্ষেপ। 2024 সালের প্রথম 11 মাসে যাত্রী সংখ্যায় রেকর্ড গড়ল চীনের রেলওয়ে বিভাগ। এই সময়কালে অন্তত 400 কোটি যাত্রী দেখেছে বিভাগটি। বুধবার এই তথ্য জানায় দেশটির জাতীয় রেলওয়ে অপারেটর। চায়না স্টেট রেলওয়ে গ্রুপের মতে এটি বার্ষিক যাত্রী ভ্রমণের সংখ্যা প্রথমবারের মতো 400 কোটি ছাড়ালো, যা দেশটিতে পর্যটনের জনপ্রিয়তা এবং ভ্রমণের চাহিদা তুলে ধরে। প্রথম 11 মাসে রেলপথে যাত্রীদের টার্নওভার একই সময়ের মধ্যে মোট জাতীয় যাত্রীর টার্নওভারের প্রায় অর্ধেক ছিল। মূলত যাত্রীর সংখ্যার সাথে ভ্রমণের মোট দূরত্ব গুণ করে গণনা করা হয় এই টার্নওভার। রেলওয়ে ব্যবস্থার মাধ্যমে আন্তঃসীমান্ত যাত্রী পরিবহন এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। এসব যাত্রীদের মধ্যে কুয়াংচৌ, শেনচেন, হংকং এই 3 অঞ্চলে ভ্রমণ করে প্রায় 25 কোটি, যা গেল বছরের তুলনায় 37.2% বেশি। এই একই সময়ে চীন লাওস রেলওয়ে 2,49,000 আন্তঃসীমান্ত যাত্রী ভ্রমণ সম্পন্ন করেছে। এদিকে চীনের সম্প্রসারিত রেলওয়ে নেটওয়ার্কের মূল ক্ষেত্রগুলোতে সংস্কারের উদ্যোগ নিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি। সম্প্রতি এই ঘোষণা দেয় কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য পরিষদের সাধারণ কার্যালয়। এই পরিকল্পনাটি ঐতিহ্যবাহী রেলওয়ে মালবাহী ব্যবসার রূপান্তরকে আরও সমন্বিত পদ্ধতিতে উন্নীত করার জন্য একটি সংস্কার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রস্তাব করে। পরিকল্পনাটি দক্ষ এবং স্থিতিশীল বাজার ভিত্তিক সরাসরি মালবাহী ট্রেন পরিষেবাগুলির বিকাশের উপর জোর দেয়, উচ্চগতির রেল লাইনগুলোতে এক্সপ্রেস পরিবহনের কার্যকর ব্যবহার বাড়ায় এবং রেল লজিস্টিক পরিষেবাগুলির জন্য একটি মূল্য ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানায়। পরিকল্পনাটি দীর্ঘস্থায়ী কৌশলগত অবস্থানগত সমস্যাগুলির সমাধান করে, যা বছরের পর বছর ধরে রেলপথে পণ্য পরিবহনকে ক্ষতিগ্রস্ত করেছে। এটি আধুনিক সরবরাহের দিকে চীনের ঐতিহ্যবাহী মালবাহী পরিবহনে একটি বড় পরিবর্তন আনবে। পরিকল্পনাটি ব্যবহারিক বিবেচনাগুলিকে একত্রিত করে সংস্থার সংস্কারকে বেগবান করবে, রেলওয়ে পরিবহন সময়সূচি উৎপাদন এবং প্রচলিত রেল ব্যবস্থা নির্মাণকে ত্বরান্বিত করতে এবং এর জন্য একটি মূল্য নির্ধারণের ব্যবস্থা স্থাপন করবে। এই পদ্ধতি খুব দ্রুতই চীনের রেলওয়ে বিভাগে বড় পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশাবাদ দেশটির কমিউনিস্ট পার্টির। ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও মাতৃভূমিতে ফেরার পর তরুণদের উন্নয়ন এবং শিক্ষায় স্বতঃস্ফূর্ত সমর্থন প্রত্যক্ষ করেছে। বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষার হার। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করাকে। এরই অংশ হিসেবে স্টাডি ট্যুর এবং শিক্ষা ক্যাম্প চালু করেছে ম্যাকাও প্রশাসন। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও মাতৃভূমিতে প্রত্যাবর্তনের পর থেকে গত 25 বছরে যুব উন্নয়ন এবং শিক্ষায় কৌশলগত বিনিয়োগের ইতিবাচক ফলাফল দেখেছে। এই অঞ্চলের সমৃদ্ধি তরুণ প্রজন্মের সঙ্গে সম্পৃক্ত। ম্যাকাওয়ের তরুণদের চীনের মূল ভূখণ্ডের সাথে তথ্যের আদান-প্রদান, উন্নত কর্মসংস্থান নিশ্চিত করা সহ দেশপ্রেম শিক্ষার মাধ্যমে উৎসাহিত করছে চীন সরকার। 223টিরও বেশি যুব সংগঠন যুব উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কাজ করছে। তারা এই অঞ্চলটিতে এমন একটি পরিবেশ তৈরি করছে যেখানে তরুণরা সম্পৃক্ত হয়ে উদ্ভাবনে নেতৃত্ব দিতে পারে। এই দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দু হল 15 বছরের বিনামূল্যে শিক্ষার বাস্তবায়ন, যা শিক্ষাগত সাম্যের প্রতি ম্যাকাওয়ের নিবেদনের উপর জোর দেয়।
পরিসংখ্যান বলছে ম্যাকাওয়ের শিক্ষার্থীরা ৮১টি দেশের মধ্যে অর্থনীতি, গণিত এবং বিজ্ঞানে শীর্ষ ৩-এ অবস্থান নিয়েছে। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫-এ ম্যাকাও বিশ্ববিদ্যালয় ১৮০তম স্থান অর্জন করেছে। একই সঙ্গে এটির উচ্চশিক্ষাও সমৃদ্ধ হচ্ছে। মাত্র ১ বছরে আমরা ম্যাকাওতে প্রায় ১ লাখ তরুণ তরুণীকে সেবা দিয়েছি এবং ৫৫০টিরও বেশি কার্যক্রম সংগঠিত করেছি, যা মূল ভূখণ্ডে এবং আন্তর্জাতিকভাবে সংস্থাগুলোর সাথে সহযোগিতা অন্তর্ভুক্ত করার জন্য স্থানীয়দের বাইরেও প্রসারিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের দৃঢ় সমর্থনে ম্যাকাওতে স্থানীয় তরুণরা শক্তিশালী সাংস্কৃতিক আস্থা এবং উদ্ভাবনের অনুপ্রেরণা পায়। উদ্ভাবনী উদ্যোগের উত্থান ম্যাকাওয়ের যুব সমাজের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয় বলে মনে করেন এই কর্মকর্তা। তারা আমাদের জীবনধারা এবং সংস্কৃতি লালনে দৃঢ় সমর্থন প্রদান করেছে। আমরা এক দেশ দুই ব্যবস্থার চর্চাকে পুরোপুরি সমর্থন করি এবং এই কাঠামোর মধ্যে ম্যাকাওয়ের অন্যান্য সংস্কৃতি প্রচারে বিশ্বাস করি। এদিকে ম্যাকাও যুবকদের দেশপ্রেম এবং সাংস্কৃতিক আস্থা জোরদার করতে সহযোগিতা করার জন্য একটি স্টাডি ট্যুর এবং শিক্ষা ক্যাম্পের একটি সিরিজ চালু করেছে ম্যাকাও প্রশাসন। সম্প্রতি সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সামাজিক ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি আও লিয়ং ইউ। এ সময় নতুন শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের দেশপ্রেম গড়ে তুলতে সহায়তা করার জন্য বিদ্যমান শিক্ষা কার্যক্রমের সাথে একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। ম্যাকাও সরকারের একটি বিজ্ঞপ্তি অনুসারে দেশপ্রেম শিক্ষা ক্যাম্পের লক্ষ্য শিক্ষার্থীদের দেশের প্রতি ভালোবাসা এবং জীবনের প্রতি একটি সুস্থ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করতে সহায়তা করা। শুধু লেখালেখি, ছবি তৈরি বা অ্যানিমেশন নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন কাজ করছে মহাকাশ গবেষণাতেও। পৃথিবীর কক্ষপথে প্রথমবারের মতো এমন একটি স্যাটেলাইট পাঠিয়েছে চীন, যে স্যাটেলাইটে আছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে তৈরি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এআই কিভাবে স্যাটেলাইটে কাজ করছে চলুন জেনে নিন। কক্ষপথে থাকা স্যাটেলাইটের কাজ হলো পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে তথ্য পাঠানো। এক একটি স্যাটেলাইটের কাজ এক এক রকম। কোনোটি ছবি তোলে, আবহাওয়ার জন্য তথ্য সংগ্রহ করে, কোনোটি পাঠায় রেডিও সংকেত। এসব তথ্যের উপর ভিত্তি করে গ্রাউন্ড স্টেশন থেকে নির্দেশনা পাঠাতে হয় স্যাটেলাইটে। এবার কক্ষপথে প্রথমবারের মতো ঘুরতে শুরু করছে চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্যাটেলাইট, যা নিজের থেকেই নানা রকম তথ্য সংগ্রহ প্রক্রিয়া করে পাঠাবে পৃথিবীতে। গত ২৪ সেপ্টেম্বর পূর্ব চীনের শাংতং প্রদেশের হাইয়ান উপকূলীয় শহরের ভাসমান একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্মার্ট ড্রাগন 2 ক্যারিয়ার রকেটে পাঠানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন স্যাটেলাইটটিতে আছে লার্জ মডেল এআই। স্যাটেলাইটটি নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে কাজ করছে। এরই মধ্যে স্যাটেলাইটটির লার্জ মডেলের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছেন এর নির্মাতা প্রতিষ্ঠান এডিএ স্পেসের গবেষকেরা। এর আগে এমন এআই স্যাটেলাইট পাঠানো হয়নি কক্ষপথে, তাই স্যাটেলাইটটি যেন ঠিকঠাক কাজ করে সেটা নিশ্চিত করা একটা বড় চ্যালেঞ্জ ছিল এডিএ স্পেসের গবেষকদের জন্য। এ ধরনের এআই স্যাটেলাইট কক্ষপথে নিয়ে যাওয়ার পর চীনা গবেষণা দলটির সামনে লক্ষ্য এখন আরও বড়। এআই স্যাটেলাইট ব্যবহার করে নক্ষত্র গবেষণা করার একটি পরিকল্পনা হাতে নিয়েছেন তারা। ২০২৩-এর মধ্যে ২৮০০টি কম্পিউটিং স্যাটেলাইট সমন্বিত একটি মোবাইল নেটওয়ার্ক তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে।
চলতি সপ্তাহ থেকে উত্তর পশ্চিম চীনের বিভিন্ন অঞ্চলে ভারী তুষারপাত হয়েছে। এতে ব্যাহত হয়েছে যান চলাচল। উত্তর পশ্চিম চীনের ছিনহাই প্রদেশের রাজধানী সিনিং সিটিতেও তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে জনজীবন। মঙ্গলবার সকাল থেকে রাস্তায় জমে থাকা বরফ পরিষ্কার করতে মোতায়েন করা হয়েছে 1200-এরও বেশি নগর ব্যবস্থাপনা কর্মকর্তা এবং 2000-এর বেশি স্যানিটেশন কর্মী। ভারী তুষারপাতে বিপর্যস্ত চীনের উত্তর পশ্চিমাঞ্চল। সোমবার সকাল থেকে দেশটির উত্তর পশ্চিমের বিভিন্ন অঞ্চলে ভারী তুষারপাতে ব্যাহত হয় যান চলাচল। উত্তর পশ্চিম কিংহাই প্রদেশের প্রাদেশিক রাজধানী সিনিং সিটিতেও তীব্র তুষারপাত দেখা দিয়েছে। এতে ব্যাহত হয়েছে অঞ্চলটির বাসিন্দাদের জনজীবন। তীব্র তুষারপাতের কারণে মঙ্গলবার কানসু প্রদেশের 16টি জাতীয় ও প্রাদেশিক মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে রাস্তায় জমে থাকা বরফ পরিষ্কার করতে মোতায়েন করা হয়েছে 1200-এরও বেশি নগর ব্যবস্থাপনা কর্মী। কাজ করছেন 2000-এর বেশি স্যানিটেশন কর্মী। নির্ধারিত সময়ের আগেই সকল কর্মীরা এখানে উপস্থিত হয়েছে। বরফ পরিষ্কার করতে কাজ করছে। দ্রুত রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। আশা করি দ্রুত স্বাভাবিক যান চলাচল শুরু হবে। তুষারপাত শুরু হওয়ার পরপরই আমরা রাস্তা থেকে বরফ সরাতে কাজ শুরু করি। সবাই বরফ পরিষ্কার করতে কাজ করছে। এদিকে রবিবার থেকে শুরু হওয়া উত্তর পশ্চিম চীনের সিনচিয়ান উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের অনেক অংশ ভারী তুষারপাতে ঢেকে গেছে। রাস্তার বরফ পরিষ্কারে কাজ করছে কয়েকশো কর্মী। শৈত্যপ্রবাহের জন্য নীল সতর্কতা জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। জানিয়েছে সিনচিয়ানের উত্তর ও পূর্বাঞ্চলে তাপমাত্রা 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। কিছু এলাকায় যা 10 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি কমতে পারে। স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষের তথ্য মতে চলমান তুষারপাতে 67টি কাউন্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি অঞ্চলে 11 সেন্টিমিটারের বেশি বরফ জমেছে। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।